রক্তাক্ত হাতের দিকে বড় বড় করে তাকিয়ে কাঁপতে কাঁপতে দিল এক দৌড়। ছুরিটা এখনো ডান হাতে শক্ত বাঁধনে রয়েছে। মেয়েটা প্রাণপণে ছুটে চলেছে রাতের আধারে শুনশান নীরবতার রাস্তায়। দৌড়াতে দৌড়াতে ওনাটা রাস্তায় পড়ে গেছে। সেদিকে কোনো খেয়াল নেই। মন আর মাথায় শুধু একটাই চিন্তা, তাকে পালাতে হবে, নয়তো মানুষরূপী জানোয়ারগুলো তাকে খুবলে খাবে। একবার পিছনে, আমার সামনে তাকিয়ে দৌড়াচ্ছে। আবারও পিছনে চেয়ে সামনে আগাতেই খেলো এক ধাক্কা। সাথে সাথে রাস্তায় হুড়মুড়িয়ে পড়ে গেল। হাত থেকে ছুরিটা ফসকে গেল, ছিটকে পড়লো খানিকটা দূরে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল পুরুষ লোকটিকে দেখে। হাঁপাতে হাঁপাতে দৃষ্টি সরিয়ে নিল ছুরির দিকে। ঝড়ের বেগে উঠে ছুরিটা নিয়েই পুরুষ লোকটির দিকে ধরল। কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, খবরদার একদম এগোবেন না, খুন করে ফেলবো। বলেই ছুরিটা বুক বরাবর লাগাতে নিতেই পুরুষ লোকটি হাত চেপে ধরে দিল এক ধমক। এই মেয়ে, কে তুমি? কি সমস্যা? এত রাতে কোথায় গেলে? বলেই আশেপাশে তাকাতে লাগলো। না, কেউ নেই। মেয়েটি কেমন হিংস্র বাঘিনীর মতো চেষ্টা করতে লাগলো ছেলেটির গায়ে ছুরির আঘাত করার জন্য। বেশ ধস্তাধস্তিও শুরু হয়ে গেল দুজনের মধ্যে। এক পর্যায়ে ছেলেটি আর না পেরে মেয়েটিকে কষিয়ে এক চড় বসিয়ে দিল গালে। সাথে সাথে মেয়েটি ছিটকে পড়ে গেল নিচে। একে এক চড়ে জ্ঞান হারালো, এবার আমাকে খুন করতে এসছে এই ইমন চৌধুরীকে? বলে বাঁকা হাসলো। মেয়েটার পুরো শরীরে একবার চোখ বুলিয়ে নিল, এক ঢোক গিলে গলাটা মিজিয়ে নিল। হঠাৎ এমন গলা শুকিয়ে গেল কেন? গলা শুকিয়ে গেল অথচ বুকের ভেতরে আবার শীতল হয়ে উঠলো কেন? এই পুচকে মেয়েটাকে দেখে এমন হলো কেন? আমি কি তবে সত্যিই ভয় পেয়ে গেলাম? জাগ্রত বাঘিনীকে থামিয়ে শেষমেশ ঘুমন্ত অবস্থায় দেখে ভয় পেলাম। বিড়বিড় করে কথাগুলো বলে মেয়েটির পাশে এক হাঁটু ভাঁজ করে বসলো। এই তো একেবারেই পুচকে, 15 হয়েছে কিনা সন্দেহ। যা ফিগার, দেখে তো মনে হয় না 15 পড়েছে। বলেই বাঁকা হাসলো, আরেকবার আশেপাশে চোখ বুলিয়ে নিল। কেমন যেন ভয় ভয় করছে। তার এটা ভয় নাকি অন্য কিছু? ইমন চৌধুরী কি সত্যি কোনো কিছুতে ভয় পায়? মেয়েটা আবার ভূত না তো? ধুর, কি যে ভাবি না। ভূত ভূত আছে নাকি? ভূতকে এক চরেই দৌড়ে যায় নাকি? এ তো পাক্কা বাঘিনী। মেয়েটিকে পাজা কোল করে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। ড্রাইভিং সিটে বসে রওনা দিল নিজের গন্তব্যস্থলে। মেয়েটা কে? কেন তাকে নিজের সঙ্গে নিল ইমন? এসবের কোনো উত্তরই ইমনের জানা নেই। শুধু একটা জিনিসই সে জানে, এই মেয়েটাকে দেখে তার কেমন একটা লেগেছে। সেটা ভয় নাকি সে বিষয়ে সে শিওর নয়। বিকজ ইমন চৌধুরী কখনো কাউকেই ভয় পায় না। জ্ঞান ফিরতেই মেয়েটা পিটপিট করে চোখ খুলল। চারদিকে আলোর ঝলকানিতে তাকাতে বেশ কষ্ট হচ্ছিল। পরক্ষণে ধরফরিয়ে উঠে বসলো। ভয় ভয় চোখে আশেপাশে তাকালো। কোথায় আছে বুঝার চেষ্টা করতেই সামনের দরজা খুলে এক পুরুষ লোক বেরিয়ে এলো। পুরুষ লোকটাকে দেখে ভয়ে আঁতকে উঠল। মনে মনে হাজারো ভাবনা ভাবতে লাগলো। আমার ওই লোকটা সত্যি বেঁচে দিল, কিন্তু লোকটা তো মেলা ভয়ঙ্কর ছিল। এত সুন্দর পোলার কাছে বেঁচে দিল কেন? তাহলে কি এটা ডাকার পোলা? কি জানি একটা গান শুনছিলাম। ও মনে পড়ছে, ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। মানে হইলো ঢাকার পোলা খুব সুন্দর। ইতিখালা তো তাই কইছিল। ইমন বিছানায় তাকাতেই দেখতে পেল মেয়েটা উঠে পড়েছে। তাই সামনে এগিয়ে দু হাতে তুড়ি বাজালো। ভাবনার অবসান ঘটিয়ে মেয়েটা চমকে উঠল। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আশেপাশে তাকালো। বিছানার পাশে ছোট্ট টেবিলে রাখা ছুরিটা দেখতে পেয়েই চট করে উঠে ছুরিটা নিয়ে ইমনের বুক বরাবর আঘাত করলো। কয়েক সেকেন্ডের ভিতর মেয়েটা এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা ভাবার বাইরে ছিল। বুকের বাঁ পাশে হাত রেখে ইমন রাগী দৃষ্টিতে তাকিয়ে এক ধমক দিল। পাগল নাকি? মাথা খারাপ নাকি? বুক দিয়ে গলগলিয়ে রক্ত পড়তে শুরু করলো। ইমন বুক চেপে ধরে ফোন খুঁজতে লাগলো। মেয়েটাকে নিয়ে তার মাথা ব্যথা নেই, কারণ ইমনের বিরুদ্ধে মেয়েটা বাসার বাইরে এক পাও রাখতে পারবে না। মেয়েটা রক্তাক্ত বুক দেখে ভয়ে দিল ভোঁদৌড়। রুম ছেড়ে বেরিয়ে মেয়েটা পড়ে গেল বিপাকে। হায় আল্লাহ গো, ইডা আমি কোনে এলাম? আমার মাথা এমন ঘুরে কেন? ইডে কি কোনো রাজপ্রাসাদ? কোন দিক দিয়ে বাইরো আমি? আশেপাশে তাকাতেই সিঁড়ি দেখে সেদিকে দিল এক দৌড়। সিঁড়ি ধরে ধরে আস্তে আস্তে নামতে থাকলো। নিচ থেকে একটা মেয়ে বলে উঠল, এই মেয়ে, তোমার সেন্স ফিরেছে? কোথায় যাচ্ছ? এ কি,
হাতে চুরি কেন? আর রক্তই বা কেন? আপা গো, বাসান আমারে, বাসান আমারে, হে বেচতে দিব আপা। বলেই মেয়েটাকে ঝাপটে ধরলো। মেয়ে, হোয়াট ইজ দিস? এইসব কি আচরণ বা এইসব কি ভাষা? এই মেয়ে, ছাড়ো, ছাড়ো বলছি। সায়রি, আকিল হাসছে। সায়রী উপরে তাকিয়ে ইমনকে দেখে বলল। এ কি, তোর কি হয়েছে? ইমন কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সায়রী মেয়েটার দিকে চেয়ে বলল। হ্যালো, কি সমস্যা? মেয়েটা কাঁদো কাঁদো হয়ে বলল। লোকটা আমার সাথে খারাপ কিছুই করব। সায়রী অবাক হয়ে ধমকে উঠল। কি, মাথা খারাপ হয়ে গেছে? এইটুকুনি পিচ্ছি মেয়ে, কার সম্পর্কে কি বলছো? তুমি চেনো ওকে? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। কাল রাতে তো এক চড়ে জ্ঞান হারিয়েছ। আর যদি না হতে চাও তো চুপচাপ থাকো। মেয়েটা চমকে উঠল। কাল রাতের কথা ভুলেই গেছিল। অতগুলো পুরুষ লোকের ভিড় থেকে পালিয়ে রাস্তায় তো ওই লোকটার সাথেই ধাক্কা খেলো। সব মনে পড়তেই আটকে উঠল ভয়ে। মেয়েটা সায়রীর পায়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আপা আমারে বাসান, আমারে বাড়ি দিয়ে আসেন, আমি বাড়ি যাবো। সায়রী ভ্রুকুচকে মেয়েটাকে উঠিয়ে জিজ্ঞেস করলো। বাড়ি কোথায় তোমার? টাঙ্গাইলে। কি, তাহলে এখানে কি করে তুমি? কার সাথে ঢাকা এসেছো? রাত করে রাস্তায় বা কি করছিলে? মেয়েটা সায়রীকে সব খুলে বলল। এদিকে অখিল এসে কলিং বেল বাজালো। সায়রী দরজা খুলে অখিলকে নিয়ে উপরে গেল। যাওয়ার আগে মেয়েটার দিকে চেয়ে বলল। ভয় পেও না, এখানে তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই আছি। আর ওই লোকটাও খারাপ লোক নয়। ওই লোকটা খুবই ভালো একজন মানুষ। তুমি এখানে বসো, আমি আসছি। কি রে, কি ব্যাপার? এত সকালে ডাকলো যে? কার কি হয়েছে? আর মেয়েটাই বা কে? সায়রী যেতে যেতে মেয়েটার ব্যাপারে বলল। মেয়েটা নিজের হাতের দিকে তাকিয়ে ভয় পেল। রক্ত শুকিয়ে হাতে আঠার মতো লেগে আছে। আশেপাশে তাকালো টিউবওয়েল খোঁজার জন্য, কিন্তু পেল না। আর না পেল কোনো মানুষ। ধীরে ধীরে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। নিচে ছোট বালতি আর মগ দেখতে পেল। বালতি থেকে পানি মগে নিয়ে হাতটা ধুয়ে ফেললো। পুরো রান্নাঘরে চোখ বুলালো। সব জিনিস উপরে কেন ভাবতে লাগলো। কিছু জিনিস থেকে চিনতেও পারলো না, ভাবতে লাগলো। আমাকে বাড়িতে সব নিচে রান্ধুন, এনে আবার গ্যাসও উপরে কে থাক গে। অত ভাইবা কাম নাই। আপাটা ভালো আছে, আপারে কইমু বাড়ি নিয়ে যাইতে। তয় আব্বা যদি আমারে বাইরে কইরা দেয় তাহলে কই যামু, খালাগো বাচ্চামু তাইলে। ভাবতে ভাবতে রান্নাঘর ছেড়ে পুরো ড্রয়িং রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। কি রে, এসব কি করে হলো? কে রে, একেবারে হৎপিণ্ডতে আঘাত করলো কে? ইমন চোখ রাঙাতেই অখিল হো হো করে হেসে ফার্স্ট এড বক্স বের করে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করলো। সায়রী বলল। কি রে, কি করে হলো? আর বলিস না, কি অদ্ভুত এক মেয়ে রে বাবা। দুবার এটা করেছে আমাকে। সাহস দেখে আমি অবাক হয়ে যাই। মেয়েটাকে নিয়ে আয়, এখানে কানের নিচে কটা লাগে। পুচকে মেয়ে, সেখানে আমাকে ছোট ডাকাত করে। ওয়েট ওয়েট, আসলে কি হয়েছে বলতো? মেয়েটাকে ওর বাবা বিক্রি করে দিয়েছে। আর মেয়েটা খুব বাজে পরিস্থিতির শিকার হয়েছিল, সেখান থেকে পালিয়ে এসেছে। বাচ্চা মেয়ে তো, ওর মধ্যে একটা ভয় কাজ করছে। ভয় থেকেই ও এমনটা করছে। আমার সাথে অদ্ভুত আচরণ করেছে। আমি ওকে জিজ্ঞেস করতে সব জানতে পারলাম। বলছিস কি, নিজের বাবা এমন কাজ করেছে? দুনিয়াটা বড়ই আজব, বুঝলি। কারো মা পাষণ্ড হয় তো কারো বাবা পাষণ্ড হয়। আরে যদি এমনই করবি তো দুনিয়াতে কেন এই নিষ্পাপ প্রাণগুলোর জন্ম দিয়েছিস? সায়রী অবস্থা বেগতিক দেখে বলল। ইমন, হাইপার হোস না ভাই। বরং মেয়েটাকে নিয়ে এখন কি করবি সেটাই ভাব। ভাবা ভাবির কিছুই নেই। মেয়েটাকে জাস্ট আমার সামনে নিয়ে আয়। সায়রী ভয়ে এক ঢোক গিলে বলল। ভাই, মেয়েটা কিন্তু একেবারে বাঁচা, বুঝতে পারিনি রে। যেটা বলেছি সেটা কর তুই। দোষ, আমার তো যেতে হবে। বাসায় গিয়ে আবার হসপিটালে যেতে হবে। যা তুই। অখিল সায়রীর ভয়ার্ত মুখ দেখে মুখ টিপে এসে বেরিয়ে গেল। ইমন বলল। শায়রি, তোর ঘুম থেকে ওঠার আগে আমার কাজটা করে মেয়ের খাবার রেডি কর। যাচ্ছি। মেয়েটা রুমে আসতেই ইমন সোফায় পায়ের উপর পা তুলে বসলো। পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে দেখলো
উজ্জ্বল শ্যামবর্ণ, লম্বা 5 ফুট 3 হবে, ডাগর ডাগর চোখ, জোড়া ভ্রু, চুলগুলো কেমন উস্কো খুস্কো, দেখেই বোঝা যাচ্ছে একদম গরিব ঘরের অবহেলিত সন্তান। ভয়ে কেমন কুকড়িয়ে যাচ্ছে মেয়েটা। ইমন এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, সমস্যা কি? মানুষ খুন করে জেলে ভাত খাওয়ার শখ আছে নাকি? মেয়েটা কেঁপে উঠল, ভয়ে ভয়ে ইমনের দিকে তাকালো। সায়রীর কাঁধে হাত রাখতেই কিছুটা ভরসা পেয়ে বলল, আমার মাফ করে দেন। ইমন মেয়েটাকে এমন অসহায় কথা আর ভয়ার্ত মুখ দেখে কি যেন একটা ভেবে বলল। বয়স কত? 14। মেয়েটা ভয়ে ভয়ে বলল। ইমন রাগে কটমট করতে করতে বলল, 14 বছরের এক পুচকে মেয়ে 29 বছরের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে দুবার অ্যাটাক করতে আসো, সাহস তো কম না? মেয়েটা চমকে গেল, ভয়ে কাঁপতে লাগলো। সায়রী বলল, ইমন, ছিঁড়ে দে না, বলছি তো বাচ্চা মেয়ে। ইমন কঠোর চোখে তাকালো। সায়রী এক ঢোক গিলল। তুই এখান থেকে যা, তোর এখানে কি কাজ? হ্যাঁ, যা। সায়রী চলে যেতে নিতেই মেয়েটা সায়রীর পা আঁকড়ে ধরলো। আপা গো, আমার ছেড়ে যাইন না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ইমন বাঁকা হেসে সায়রীকে ইশারা করতেই সায়রী বেরিয়ে গেল। মেয়েটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ইমন বলল। কানে ধরো। মেয়েটা অবাক হয়ে তাকালো। ইয়েস, কানে ধরে 10 বার উঠবাস করো, তাহলে মাফ করবো, নয়তো। বলেই ইমন উঠতে নিল। মেয়েটা ভয় পেয়ে বলল। কানে ধরে 10 বার উদ্ভোস করলো। ইমন মনে মনে বেশ আনন্দ পেল। বহু বছর পর তার মনটা হালকা লাগছে। এই পুচকে মেয়েটার জন্যই এমনটা হলো। বুকের বাঁ পাশে প্রচন্ড ব্যথা করছে। ব্যথাটা যে আঘাতের বিষ বুঝতে পারলো। মনে মনে ভাবলো, তুমি তো যে সে মেয়ে না, অবশ্যই তোমার মধ্যে কিছু একটা আছে। নদী ইমন চৌধুরী গায়ে আঘাত করো কি করে? হৃৎপিণ্ডে আঘাত করেছ, এত সহজে তো তোমায় ছাড়ছি না। 14 বছর বয়সে মেয়েটার মধ্যে কেমন থাকবে? এতগুলো বছরে এত এত সুন্দর মেয়ে যে নজর কাটতে পারেনি, তার নজর কিনে মেয়ে কাটতে চাইছে না। যত দ্রুত মেয়েটাকে তার ঠিকানা পৌঁছে দিতে হবে, নয়তো লোকে আমাকে পাগল বলবে। বুড়ো বয়সে ভীমরতি। মেয়েটার দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে। উদ্ভোস করতে করতে হাঁপাচ্ছে কেমন, মুখটাও বেশ শুকনো লাগছে। এমনিতেই পাটকাঠির মতো দেখতে। নিশ্চয়ই পেটে কিছু পড়েনি কাল থেকে। হঠাৎই মেয়েটা ঢলে পড়ল। ইমন চমকে উঠল, কাছে গিয়ে মেয়েটাকে ধরলো, গালে হালকা থাপ্পড় দিয়ে বলল। মেয়ে, কি হলো? মেয়েটা শুধু চোখ টেনে তোলার চেষ্টা করলো। এই, তোমার নাম কি? খিদে পেয়েছে তোমার? মেয়েটা ভাঙা আওয়াজে বলল। মুস্কান। নাম শুনতেই অজানা এক অনুভূতিতে হৃদয় শীতল হয়ে গেল তার। মেয়েটা বুকের মাঝে জ্ঞান হারালো। ঘন কালো চোখের পাপড়ির দিকে তাকালো ইমন। মেয়েটাকে এত কাছের কেন মনে হচ্ছে? এক দীর্ঘশ্বাস ছেড়ে মুস্কানকে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে সায়রীকে মেসেজ করে কিছু খাবার পাঠাতে বলল। টাঙ্গাইলের এক বন্ধুকে ফোন করে মুস্কানের সব বিবরণ দিয়ে পরিবারের খোঁজ করতে বলল। ফোন রেখে মুস্কানের মুখের দিকে চেয়ে বলল, মাঝরাতে ঝড়ের মতো এই মেয়েটা কেন এলো? এসব যা হচ্ছে সব কিছুর পেছনে কি কোনো কারণ আছে? আমার এই নিঃসঙ্গ জীবনের ঝড়ের মতো কি চলে এলো? না, কি ভাবছি এসব? আমার নীতির বাইরে আমি যেতে পারি না, আমার নিয়ম আমি ভাঙতে পারি না। একবার নিয়ম ভেঙে দেখলে কেমন হয়? অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব নয়। রুম ছেড়ে বেরিয়ে গেল ইমন। সায়রী মুস্কানকে কিছু খাবার দিল। মুস্কান খুবই তৃপ্তি সহকারে অনেকটা খেয়ে নিল। ইমন রুমে আসতেই মুস্কানকে ওভাবে খেতে দেখে অবাক হয়ে চেয়ে রইল। মনে হচ্ছে কতদিন পর মেয়েটা একটু ভালো মন্দ খাবার পেয়েছে। মুখটা এখন কতটা প্রফুল্ল লাগছে। এই মেয়েটার পারিবারিক ঘটনা, আসল সমস্যা আমাকে জানতেই হবে। কেন জানতে হবে সেটা জানি না। ইমন, আমার ক্লাস আছে, সুপ্তিকেও স্কুলে পৌঁছে দিতে হবে। আমি চাই রাগারাগি না করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেইটা ভাব। ওকে তুই নিয়ে এসেছিস, তাই ওর সব দায়িত্ব এখন তোর। এত জ্ঞান না দিয়ে কাজে যা। আপা, আমি চিন্তা করো না, এতটা সময় পার হয়ে গেল, এই লোকটা যখন তোমার ক্ষতি করেনি আর করবে না। টেনশন মুক্ত থাকো, উনি তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিবে। সায়রী চলে গেল। মুস্কান চুপচাপ বসেছিল। ইমন সোফায় বসে বসে কাগজপত্র ঘাটাঘাটি করছে। হঠাৎ মুস্কান বিছানায় তাকিয়ে চমকে উঠল। ভয়ে ভয়ে ইমনের দিকে তাকালো, আবার নিজের পিছন দিকে তাকানোর চেষ্টা করলো। ইমন কাগজপত্র গুছিয়ে বাইরে যেতে নিয়েও থেমে গেল। ব্রুকুচকে বিছানায় তাকালো। মুস্কানকে দেখলো কাঁপছে।
এবার সমস্যা কি? সবসময় এত ভয় থাকে কেন? নিজের ঠিকানায় পৌঁছে দেব, তার আগে তো সময় লাগবে। আচ্ছা, মেয়েটার বাবার নামটা কি জিজ্ঞেস করি? এতে সহজ হবে পৌঁছে দিতে। তোমার বাবার নাম কি? ইমন এগিয়ে এসে জিজ্ঞেস করলো। মুস্কানের থেকে চোখ সরিয়ে বিছানায় তাকাতেই চমকে গেল। আমার মুস্কানের দিকে তাকালো। এনি প্রবলেম? মুস্কান ভয় প্লাস লজ্জায় কেমন কুকড়িয়ে গেল। চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। ইমন ধমকে বলল। হ্যালো, সমস্যা কি? মুস্কান ভয় ভয় বিছানা ছেড়ে উঠতে নিয়েও মাগো বলে পেট চেপে ধরল। ইমন মুস্কানকে ধরে বলল। সমস্যা হলে উঠতে হবে না, এখানে বসো, আমি আসছি। আল্লাহ গো, আমরা তুমি এমন অবস্থায় কেন ফেললা? পোলা মানুষের সামনে সি সি সি, খালা কইছিল এমন সময় সাবধানে থাকা লাগে। পোলাগোর সামনে এমন কথা কোনো যায় না। এইটা হইল গোপন জিনিস আর লজ্জার জিনিস। এখন আমি কই যামু, কার কাছে গিয়া কমু? আমার যে মেলা পেট বিষ করতেছে। পেট চেপে কাঁদতে লাগলো মুস্কান। ইমন বেরিয়ে শায়েরি রুমে গিয়ে দেখলো শায়েরি বেরিয়ে গেছে, তাই ফোন করে শুনে নিল। মুস্কানের সামনে গিয়ে একটা প্যাকেট সামনে দিয়ে বলল। এটা নাও, তোমার সমস্যার সমাধান। এত ভয়ের কিছু নেই, ইটস কমন ম্যাটার। এইটা কি? মুস্কান ব্রুকুচকে তাকালো ইমনের হাতের দিকে। মুস্কানের প্রশ্ন শুনে ইমন ভড়কে গেল। মনে মনে বলে, হায় কপাল, এটা কি? আমার থেকে তো এটাই ভালো জানার কথা। এই কোন দেশ থেকে এসেছে? এই আদেও মানুষ তো, নাকি দুনিয়াতে ভুল করে চলে আসে কোনো এলিয়েন? ইমন রাগে বিড়বিড় করতে করতে রুম ছেড়ে বেরিয়ে শায়রিকে ফোন করলো। শায়রি একজন স্কুল টিচার, তার ক্লাস চলছিল তাই সে আসতে পারবে না। ইমন ওর আরেক হিন্দু ফ্রেন্ড রিক্তাকে ফোন করলো। রিক্তা 10 মিনিট পর এসে মুস্কানকে হেল্প করলো। ইমনের কাছে মুস্কানের বিষয়ে সব শুনে মুস্কানের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ফেললো। মুস্কানও তার ভাষায় বেশ গল্পসল্প করলো। বিকালের দিকে ইমনের ফ্রেন্ড ফোন করে জানালো মুস্কানের বাবার নামের সাথে কয়েকজনের নাম মিলেছে, বাট তাদের মুস্কানের বয়সে কোনো মেয়ে নেই। আর জানালো হয়তো মেয়েটা শহরের নয়, গ্রামের দিকের হবে। মেয়েটার থেকে গ্রামের নাম জেনে আমাকে জানা। ইমন ফোন রেখে উপরে চলে গেল। রুমে ঢুকে মুস্কানকে দেখে বেশ হকচকিয়ে গেল। পুরো লুকটাই চেঞ্জ। একবার মুস্কান আরেকবার রিক্তার দিকে তাকালো। রিক্তা ভ্রু নাচিয়ে ইশারা করলো কেমন। ইমন আবার মুস্কানের দিকে তাকালো। কালো টি শার্ট, সাদা লং স্কার্ট, গলায় কালো ওড়না পেঁচানো, উস্কো খুস্কো চুলগুলোতে চিরুনি পরাতে বেশ গোছালো লাগছে। সেই সাথে গায়ের উজ্জ্বল শ্যাম বর্ণটা আরো দ্বিগুণ উজ্জ্বলতা বেড়ে গেছে। রিক্তা ছিল ভার্সিটির সেরা বিউটিশিয়ান, এমনিতেই যথেষ্ট সুন্দরী ছিল। তার উপর মুখটা থাকতো আর্টিফিশিয়ালে ভরপুর। এইসবে বরাবরই ওর আগ্রহ বেশি ছিল। সবকটা বান্ধবীর বিয়েতে তো পার্লার যাওয়ার প্রয়োজনই পড়েনি কখনো। ওই ওসব দায়িত্ব নিত। ওর হাতের ম্যাজিক দেখে সবার এত প্রশংসা পেয়েই তো বিসিএস করা মেয়ে শেষে পার্লার খুলে বসলো। শহরের নামকরা পার্লারের মালিক সে। তার হাতে এই মেয়ে পড়েছে, এটাই তো স্বাভাবিক। সত্যি কি তাই? সাজ কি কখনো কাউকে সুন্দর করে ফেলতে পারে, নাকি সাজ লুকিয়ে থাকা সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটায়? মেয়েটা তো সাজেও নেই, এতে তার মধ্যে এতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ধুর, কিসব ভাবছে? এই মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন আমি? যেভাবেই হোক বিদায় করলে বাঁচে। মুস্কান বেশ লজ্জা আর ইতস্তত বোধ করতে লাগলো। কিরে, ওখানেই হাঁ করে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? ইমন গম্ভীর লোক নিয়ে এগিয়ে গেল। রিক্তা বলল, বস এখানে। বসবো না। গম্ভীর ভাব নিয়েই বলল। মুস্কানের দিকে তাকাতেই মুস্কান মাথা নিচু করে ফেলল। ইমন বলল, তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম বললে তোমাকে পৌঁছে দিতে সুবিধা হবে। নয়াপাড়া। কোন উপজেলার? মুস্কান উপজেলার নাম বলতেই ইমন রুম ছেড়ে বেরিয়ে গেল। রিক্তা বেশ কিছু সময় কাটিয়ে চলে গেল। ইমনও বাড়ির বাইরে, পুরো বাড়িতে মুস্কান একা। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই মুস্কান বেশ অবাক হলো। সেই সাথে বুকটা ধক করে উঠল। সামনে 3 মোড়ের রাস্তা, কত বড় বিল্ডিং, অহরহ মানুষজন, গাড়ির পর গাড়ি, এত এত মানুষ, এত বড় বড় বিল্ডিং দেখে মনে হলো সে কোনো এক স্বপ্নের রাজ্যে এসে পড়েছে। কিন্তু সেই রাজ্যের রাজা, রানী, রাজকুমার কই? ব্যালকনি ছেড়ে রুমে গিয়ে বিছানায় চুপ মেরে বসে রইল। শায়রি স্কুল থেকে বেরিয়ে তার মেয়ে সুপ্তিকে নিয়ে দ্রুত চলে গেল বাবার বাড়ি। গাড়িতে উঠেই
ইমনকে ফোন করে জানিয়ে দিল তার দাদি মারা গেছে, বাসায় ফেরা সম্ভব নয়। এখনই না গেলে দাদিকে শেষবারের মতো দেখতেও পারবে না। আমি আসবো। না থাক, আর আসার প্রয়োজন নেই। এছাড়া বাসায় তো মেয়েটা আছে। ইমন ভুলেই গেছিল তার বাসায় কেউ রয়েছে, মেয়েটা তো একা আছে। আমার কি এখনই বাসায় যাওয়া উচিত? 5টার দিকে ইমন বাসায় এসে বুয়াকে ফোন করলো। নিজের রুমে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে ভাবলো মেয়েটাকে দেখে আসি। পাশের রুমে যেতেই দেখতে পেল বিছানায় শুয়ে চুপিসারে কাঁদছে। ইমন ব্রকুচকে তাকালো, জিজ্ঞেস করলো। এনি প্রবলেম? মুস্কান ভয়ে ভয়ে উঠে বসলো। ইমন লক্ষ্য করলো পুরো বিছানার চাদরটা এলোমেলো, দেখেই বোঝা যাচ্ছে এখানে খুব জোর প্রয়োগ করে মোছড়ানো হয়েছে। মুস্কানকে দেখে স্পষ্ট বুঝতে পারলো বেশ অস্বস্তিতে ভুগছে, কিন্তু কেন? বাচ্চা মেয়ে, বাবা মা ছেড়ে অচেনা অজানা জায়গায় আছে, এজন্যই কি? মুস্কান কাঁপা কাঁপা গলায় বলল। আপা কই? আপারে একটু আমার কাছে আইবার কইবেন? সায়রি বাসায় নেই, ওর দাদি মারা গেছেন, তিনি নিজের বাড়ি গিয়েছেন। মুস্কান কিছু বলল না, চুপ মেরে দাঁতে দাঁত লাগিয়ে পেটে হাত দিয়ে বসে রইল। ইমন মুস্কানের থেকে কোনো রেসপন্স না পেয়ে বেরিয়ে গেল। বুয়া রাতের খাবার রান্না করে চলে গেছে। রাত প্রায় 9টা। অফিসের কাজগুলো গুছিয়ে নিয়ে রুম ছেড়ে বেরুলো। মুস্কানের কথা মনে পড়তেই ভাবলো, মেয়েটার তো রাতে খেতে হবে, বলে আসবো। ধ্যাত, কিসব আছের ঝামেলায় পড়লাম। এটাই যতক্ষণ না ঘরে থেকে নামাতে পারছি, শান্তি নেই। কান্নার আওয়াজ। দ্রুত পা ফেলে রুমে গিয়ে দেখলো মুস্কান পেট চেপে কাতরাচ্ছে। ইমনের আর বুঝতে বাকি রইল না মেয়েটা কেন এমন ছটফট করছে। কিন্তু মেয়েটার এমন ছটফটানি দেখে ইমনের বুকটা কেমন করে উঠল। এতটাই কি যন্ত্রণা হচ্ছে ওর? এতটাই যেভাবে কাতরাচ্ছে ব্যথায়? একটা মেয়ের পিরিয়ড চলাকালীন কষ্টের কথা শুনেছি, কিন্তু কখনো চোখে দেখিনি। এই বাচ্চা মেয়েটা কি ব্যথা সহ্য করতে পারছে না? এমন কিছু বলতে গিয়েও থেমে গেল। মেয়েটা গ্রামের, যতটা সহজভাবে আমি ওর সাথে কথা বলতে যাব ততটাই কঠিনভাবে নেবেও। কিন্তু একটা মানুষের এমন অবস্থা দেখে কি চুপ থাকা যায়? অচেনা এক মায়া ঘিরে ধরলো ইমনকে। কিন্তু ইমন চৌধুরীর মন তো এতটা নরম নয়। নিজের পরিবার সহ বন্ধু বান্ধব সবাই জানে ইমন চৌধুরী কতটা কঠিন মানুষ। এই একটা সামান্য মেয়ের কষ্ট দেখে সে দুর্বল হয়ে পড়ল, নাকি মেয়েটা সামান্য নয়, এর মাঝে অসামান্য কিছু রয়েছে? ইমন আরেকটু কাছে গিয়ে বলল। তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। মুস্কান হঠাৎ শোয়া থেকে উঠে বসলো, রাগী চোখে ইমনের দিকে তাকিয়ে বলল। আপনারে কেন বলবো? কে আপনি? আমার বোকা পাইছেন? আপারে ভাগাইয়ে দিয়ে খারাপ মত বার্তাছেন? ইমন ভেবাচেকা খেয়ে গেল কথাটা শুনে। ভ্রুকুচকে চেয়ে বলল। হে মেয়ে, তোমার তো সাহস কম না? বয়স কত তোমার? আর জানো আমার বয়স কত? একদম বেয়াদবি করবে না, কাল থেকে অনেক সহ্য করেছে। চুপচাপ বলো সমস্যা কি, নয়তো তুমিই বস্তাবে, আমি না। আর খেতে পেলে নিচে এসো, খেয়ে নাও। এইটুকুনো মেয়ে আমার সাথে অনেক খেলতে গিয়েছ, খুন করতে পর্যন্ত এসছো। বেশি তেজ দেখাতে এলে একদম পুলিশের হাতে তুলে দেব। মুস্কান ভয়ে এক ঢোক চিপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইমন আঙ্গুল নামিয়ে মুস্কানের দিকে তাকালো। এত পিচ্ছি মেয়ের এমন বিষণ্ণ মুখ দেখে বড্ড খারাপ লাগলো। আর ভাবলো মেয়েটা শারীরিক দিক থেকে যেমন অসুস্থ, তেমন মানসিক দিক থেকেও অসুস্থ। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে এইটুকু মেয়ের সাথে আমার আচরণ কি করে করতে পারলাম? একটা মেয়ের জীবন এত সহজ নয়, আর সব মেয়ে আমার মায়ের মতনও নয়। আমি বোধ একটা বাড়াবাড়ি করে ফেললাম। মেয়েটা না হয় ইম্যাচিওর, কিন্তু আমি তো ম্যাচিওর। একজন মেয়ের পিরিয়ড চলাকালীন মাসের এই 4-5টা দিন এতটা অস্বস্তিকর যা ভাষায় প্রকাশ করার মতো না। এই কটা দিনের প্রতিটা দিনই মিশ্রে এক ধরনের খারাপ লাগা কাজ করে দেহে এবং মনে। সবসময় একটা অস্বস্তি ঘিরে রাখে প্রতিটা মেয়েকেই। তার উপর অসহ্য পেটে ব্যথা তো আছেই। কোমর থেকে পা অবধি অবশ ভাব, সোজা হয়ে ঠিকভাবে দাঁড়ানো যায় না। কাজ করা তো দূরে থাক, শুয়ে থাকাও যেন বিরক্তিকর হয়ে ওঠে। এই সময় কারো বকবকানি শুনলে তো কথাই নেই, ভীষণ রাগ উঠে যায়। ইমন মুস্কানকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে গেল। মুস্কানের খুব কষ্ট হলেও পেটের দায়ে নিচে চলেই গেল। ডাইনিং টেবিলে সব খাবার গোছানোই ছিল। ইমন নিজের প্লেটে খাবার নিয়ে মুস্কানকে ইশারা করলো। মুস্কান ইমনের মুখের দিকে চেয়ে আবার খাবারের দিকে চেয়ে খাবার বেড়ে খেতে লাগলো। ইমন খাবার ফাঁকে ফাঁকে মুস্কানকে দেখতে লাগলো। হাই স্ট্যান্ডার্ডদের মানুষদের সাথে সব সময় চলাফেরা ইমন চৌধুরীর।
পড়াশোনা শেষ করে জব নিয়েছিল। বাবার এত বড় বিজনেস ফেলে অন্য কোম্পানিতে জয়েন করে ইমন। সেখানে উপর মহলের আদেশ নিষেধ, অফিসের বসকে স্যার বলে ডাকা, সবকিছুতেই বড্ড অস্থির হতো তার। সারা জীবন বাঘ হয়ে থেকে শেষে কিনা বিড়াল হতে হবে না, এটা হতে পারে না। তখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নেয় অন্যের আন্ডারে থেকে কখনোই কাজ করবে না, বরং নিজের আন্ডারেই হাজার হাজার মানুষকে কাজ করাবে। পরিবার থেকে আলাদা থাকলেও দাদার দেয়া শেষ দায়িত্বটা নিখুঁতভাবে পালন করে যাচ্ছে সে। চৌধুরী ইন্ডাস্ট্রিজ সকল ভার নিজের মাথায় নিয়েছেন। দূরে থেকেও পরিবারের দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করে যাচ্ছে। অফিসের কাজেই মাঝে মাঝে বাবার সাথে দেখা হয়। বছরে 2 বার নিজ বাড়িতে যায় দাদিকে দেখতে। দাদি তাকে পাগলের মতো ভালোবাসে। দাদি চায় তার প্রথম সন্তান বাড়িতেই থাকুক, বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখে ঘর করুক। দাদি এই পর্যন্ত অনেক মেয়ে দেখেছে, কিন্তু ইমনকে বিয়েতে রাজি করাতে পারেনি। কত মেয়ে বাড়ি বউ এসে কান্নাকাটি করেছে ইমনের বউ হবে। ভার্সিটির সেরা স্টুডেন্টসদের মধ্যে ইমন ছিল একজন। ভার্সিটির শতাধিক মেয়ের ক্রাশ ছিল সে, কিন্তু সে সায়রী আর রিক্তা ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা তো দূর চেয়েও দেখেনি। সায়রী, যাকে কিনা নিজের বোনের মতো ভালোবাসে, প্রিয় বন্ধুর ভালোবাসার মানুষ, আর রিক্তা অন্য ধর্মের, কিন্তু বন্ধুত্ব খুবই স্ট্রং। এত স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ কিনা এমন গেয়েও একটা মেয়ের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছে। ইমন খানিকটা বাঁকা হাসলো। সবই উপরওয়ালার ইচ্ছে। ভার্সিটির কিছু মেয়ে এমন ঘটনার সম্মুখীন হলে হয়তো গলায় দড়ি দিত। মুস্কান খেয়ে উপরে গিয়ে পেটে বালিশ চেপে শুয়ে বিছানায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ গো, আমারে বাঁচাও, আমার তো এখানে কেউ নাই, আমি মরলে আমারে কেউ কবরও দিতে আবো না। চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। ইমন এসে একটা ট্যাবলেট সামনে ধরে বলল, উঠো, ওটা খেয়ে নাও। মুস্কান খুব কষ্ট করে উঠে বসলো আর বলল, এটা কি? এটা ওষুধ। তুমি কি ওষুধও জানো না? কিসের ওষুধ? পেটে ব্যথার, খেয়ে নিও। মুস্কান লজ্জায় কান্না করে দিল। পরক্ষণেই ভাবলো, আমার পেটে ব্যথা উনি কি কইরা বুঝলো? ওষুধটা খেয়েছে, আধা ঘন্টা কেটে গেছে, পেটের ব্যথাও কমে গেছে, বেশ স্বাভাবিক লাগছে এখন। মুস্কান হঠাৎ ভাবলো, লোকটা খারাপ না, খারাপ হইলে এতক্ষণ আমার সাথে খারাপ কিছু করতো, তা তো করে নাই। লোকটা ভালো। তই আমি যে শরীর আঘাত করলাম, কাজটা ঠিক করি নাই, আল্লাহ পাপ দিব। তবা 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 বলেই 2 গালে 3 থাপ্পড় দিল। মুস্কান রুম ছেড়ে ধীর পায়ে হাঁটছে আর ভাবছে, কেরা এমন চিল্লাইতাছে, এ বাড়িতে আর কেউ নাই। মুস্কান চট করে নেমে গেল, মাথায় হাত দিয়ে বলল, হায় হায় হায়। আচ্ছা, এই বাড়িতে মানুষ নাই কে? এই লোকটার মা বাবা নাই কে? ভাই বোন নাই কে? তার মানে কি লোকটা আসলেই খারাপ? মুস্কান অসংখ্য প্রশ্ন মাথায় নিয়ে এগোতে লাগলো। আরেক পা এগিয়েই থেমে গেল। এই রুম থেকেই চিল্লানি আইতাছে। বলেই দরজা ফাঁক করে মাথা আগালো। কাউকে দেখতে পেল না। কৌতূহলের বশে রুমের ভিতরে গিয়ে ব্যালকনিতে চোখ পড়তেই থমকে গেল। ইমন হাতের কাছে মদের বোতল ফ্লোরে হাত পা ছুঁড়ে শুয়ে আছে, আঙ্গুল তুলে চিৎকার করে বলছে, আই, কি অপরাধ আমার? আমার ভাগ্য কেন এমন? আমার জীবন কেন এমন? রাস্তাঘাটে সবাই আমাকে দেখে ভয় থাকে, ফিসফিস করে। কেন কেন আমি এমন হলাম? কেউ তো ভালোবেসে আমার কাছে আসে না, সবাই ভয় আসে, সবাই আমার রাগ চেটে দেখে, কেউ এই মনের ভেতরটা দেখতে চায় না। নিজের বাবা কোনোদিন মাথায় হাত রেখে পড়ে না, বাবা কেমন আছিস, বাবা ঠিকভাবে খেয়েছিস? সারাদিন না খেয়ে থাকলে কেউ খোঁজ রাখে না। চট করেই উঠে বসে মদের বোতলটা ছুঁড়ে ফেলল। কাচের টুকরো ভেঙে ছড়িয়ে এদিক সেদিক পড়ল। মুস্কান ভয়ে কেঁপে উঠল। তবুও ইমানের কথাগুলো শুনতে লাগলো আর ভাবতে লাগলো, আমার মতো কষ্ট ওনার, ওনার বাবা ওনার খোঁজ নেয় না, তার মানে ওনারও মা নাই। আহারে, লোকটার কত কষ্ট, আর আমি কিনা তারে খারাপ ভাইবে মারতে গেছি। মুস্কানের জড়তা অনেকটাই কমে গেল। ভ্রুকুচকে চেয়ে বলল, উনি কারে বলতেছে এসব? আমার মতোই ওনার কথা শোনার মানুষ নাই, তাই কি আল্লাহর কাছে কইতেছে? কিন্তু আমি তো আল্লাহরে ভালো করে বুঝাইয়া কই, উনি এমন ঝাড়ি দিতেছে কে? পাপ হইব তো।
মুস্কান অচেনা অজানা এক মায়ার টানি সব ভয় জড়তা কাটিয়ে ইমনের একদম কাছে চলে গেল। পাশে গিয়ে বসে বুকের বাঁ পাশে চোখ পড়তেই আত্মা ধক করে উঠল তার। ইমন বিড়বিড় করিয়ে যাচ্ছে। সারাদিন এটা সেটা কাজের মাঝে ডুবে থাকলেও রাতের আধারে চারিদিকে নিস্তব্ধতায় জীবনে ঘটে যাওয়া কিছু কঠিন বাস্তবতা। আপন জনদের দেওয়া আঘাত বুকের মাঝে খুব করে কড়া নাড়ে। প্রতিটা রাত সেই আঘাত বয়ে বেড়ানো তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই নিজেকে মদের মাঝে ডুবিয়ে রাখে। সুস্থ মস্তিষ্কে নিজের জীবনের অতীত বয়ে বেড়াতে বেড়াতে যখন ক্লান্ত হয়ে পড়ে, ঠিক তখনই নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য, সুস্থ মস্তিষ্ক অসুস্থ করার জন্য মদের নেশায় মত্ত হয়ে থাকে। নিজের কষ্টগুলো প্রতি রাত আওড়াতে থাকে। চাপা স্বভাবের মানুষ হওয়ায় নিজের একান্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো কারোর সাথে শেয়ার করে না, নিজেই নিজের সাথে শেয়ার করে। আজও তাই করছে। কিন্তু মুস্কান হঠাৎ এভাবে পাশে আসে, তার প্রতিক্রিয়া কি? ব্যান্ডেজের উপর আলতো করে হাত রাখলো মুস্কান। সাথে সাথেই রক্তবর্ণ চোখে তাকালো ইমন। মাথা কাত করে মুস্কানকে দেখে খপ করে উঠে বসলো। মুস্কান খানিকটা ভয় পেয়ে গেল। ইমন বলল, নারী জাতিটা আমি সহ্য করতে পারি না, আর সেই নারী জাতি আমার জীবনে চলে আসে কোনো না কোনোভাবে। তুই এসেছিস, শুধু আসিস নেই, তুই আমার এইখানে আঘাত করেছিস। বলেই বুকের বাঁ পাশে হাত রাখলো। শায়রির কাছে মেয়েটার ব্যাপারে শুনে মেয়েটাকে ক্ষমা করলেও তার ভিতর একটা রাগ ছিলই। মদের নেশায় সেই রাগটা আরো দ্বিগুণ হয়ে গেছে। ইমন ধীরে ধীরে হাতে গিয়ে মুস্কানের গলায় চেপে ধরলো। বল, তোর সাহস কি করে হয় আমাকে আঘাত করার? মুস্কান ভয়ে চিৎকার দিয়ে উঠল। মুস্কানের ভয়ার্ত মুখ আর চিৎকার শুনে ইমন গলাটা ছেড়ে দিল। মুস্কান ভয়ে খানিকটা দূরে সরে গিয়ে বলল, আমি তো আপনার কষ্ট শুনেই আইছিলাম, আর আপনি আমার মারতে নিছিলেন। আমি মনে করছিলাম আপনি ভালো মানুষ, তাই আইছি। ইমন মুস্কানের কথা শুনে ভ্রুকুচকে তাকালো। বাঁকা হেসে বলল, আমি ভালো মানুষ। আমারও তো কেউ নাই, আমিও তো এমন করে আল্লাহর কাছে মনের কষ্টের কথা কই। ইমন মুস্কানের অমন শিশুসুলভ মুখের দিকে তাকালো। কথাগুলো শুনে তার হৃদয়ে কেমন শীতলতা অনুভব করলো। এখানে বসো। মুস্কান ভয়ে আরেকটু পিছিয়ে গেল। মুস্কান এবার ভয়ে ভয়ে এগিয়ে এসে ইমনের সামনে বসলো। বসো এখানে। কিসের কষ্ট এত? এটুকু বয়সে তো কষ্ট কিসের? জীবন হতে সূচনা ঘটেনি। মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল ইমনের মুখ পানে। কেমন যেন বুক ফেটে কান্না এলো তার। ইচ্ছে করলো লোকটাকে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদতে। বাচ্চা মন ইচ্ছেটাকে নিজের মধ্যে বন্দি করে রাখতে পারলো না। ঠোঁট বাঁকিয়ে কেঁদেই ফেললো। আচমকাই ইমনকে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মুস্কানের এমন কাণ্ডে ইমন অবাক হয়ে গেল। নিজের থেকে ছাড়াতে গিয়েও থমকে গেল। যখন মেয়েটার কান্নার আওয়াজ কানে গেল, আওয়াজটা শুধু কানেই নয়, বুকের ভেতর কেমন চিনচিন ব্যথার সৃষ্টি করলো। এই কান্নায় যেন গভীর কোনো ব্যথা লুকিয়ে আছে, এই কান্নায় যেন তীব্র কোনো যন্ত্রণা লুকিয়ে আছে। কিন্তু কি কি সে যন্ত্রণা? সে যন্ত্রণা কি আমার যন্ত্রণা থেকেও প্রখর? বেশ কয়েক মিনিট কান্না করে হালকা হলো মুস্কান। কান্না কিছুটা থামিয়ে ইমনকে ছেড়ে দিল। বলতে শুরু করলো তার জীবনের এক কঠিন বাস্তবতার কথা। কেন বলছে সে জানে না। মনের ভিতর থেকেই কথাগুলো আসতে চাইছে। ইমন ভাবলো বাচ্চা মেয়ে, অবুঝ মন, কতটা সরল মনের তা বোঝাই যাচ্ছে। হয়তো নেশাগ্রস্ত একজন পুরুষ মানুষকে এভাবে ঝাপটে ধরে কান্না করা, মনের কষ্টগুলো বলতে চাওয়া সত্যি অবাক করার মতোই। আমার আম্মাই মইরা গেছে, তখন আমি 5-এ পড়ি। আব্বা এবার বিয়ে করে। এই আম্মা আমারে একটু আদর করে না। আব্বারে খালি কয় বিয়া দিয়ে দাও, বিয়া দিয়ে দাও। আব্বাও আম্মার মুখের উপর কথা কয় না। চাচা চাচি এত ভালোবাসে না আমারে। দাদি একটু ভালোবাসতো। এক খালা আছে, সেও সাথে কি কেউ তো থাগর কাছে রাখবো না আমারে। আব্বাও আমারে দেখতে পারে না, কেমন জানি করে। কয়দিন আগে এক বুড়ো বেটা এলো বাড়িতে। আব্বাই আমারে আদর কইরা বেটার কাছে নিয়ে গেল। বেটা আমার দিকে খালি হাসে, খালি হাসে। তারপর এই হাত টিপে দেখলো। তারপর আবার আব্বারে কইলো মেয়েটা নিয়ে শহরে যামু, ওরে বিয়া পড়ামু, এনে পড়াইলে পুলিশ ধরবো আমারে। তারপর আব্বা আমারে কইলো শহরে যাইতে আমারে নিয়া আমার বিয়া দিব, শ্বশুর বাড়ি হইব, স্বামী হব, আমার ভালো খাওন পরন পাবো,
অনেক আদর করব, ভালো জামা কাপড় দিব। আমি ভাবলাম আম্মা তো নাই, আব্বাও তো আর আদর করে না, এই আম্মা ঠিকভাবে খাইতেও দেয় না, তাইলে বিয়ে করি, তাই আমি ঠিকভাবে খাউন পামু, ভালো জামা কাপড় পামু। মুস্কানের মুখের দিকে অপলক ভাবে চেয়ে কথাগুলো শুনছিল ইমন। ভালো খাওন পামু, ভালো জামা কাপড় পামু, কথাটা বলার সময় মুস্কানের মুখভঙ্গি এমন ছিল যে ইমনের বুকের ভিতর এক ধাক্কা খেলো। তার মনে তীব্র ইচ্ছা জাগলো মেয়েটাকে ভালো খাবার দেওয়ার, ভালো কাপড় দেওয়ার। তারপর মেয়েটার মনোভাব কি হয় খুব কাছ থেকে দেখতে ইচ্ছে হলো। কেন হলো সে জানে না, শুধু জানে এই মেয়ের ইচ্ছেগুলো পূরণ করার পর তার মনোভাব উপভোগ করাটা খুবই দরকার। এত এত স্মার্ট মেয়ে দেখেছে এই শহরে, ভার্সিটির কত স্মার্ট সুন্দরী মেয়েরা তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, নানা রকম ভনিতা করে কথা বলেছে, কত প্রকার ন্যাকামো করতেই না দেখেছে মেয়েদের। সব বিরক্ত লাগতো তার কাছে। এইসব মেয়েদের আচরণ, স্বভাব সবকিছুই তার কাছে মনে হতো কৃত্রিম। এই মেয়েটার কথাগুলো বুকে কেমন শান্তি দিচ্ছে। মনে হচ্ছে একটা নিষ্পাপ প্রাণ আমার পাশে বসে আছে, মনের ভিতরে সব সত্যি যেন আমাকে বলে দিচ্ছে। না আছে কোনো মিথ্যা, না আছে কোনো ভনিতা, না আছে ইমপ্রেস করার চেষ্টা। তবে কি আমি একটা খাঁটি প্রাণ পেলাম, যার কথা মন ভরে শোনা যায়, যার সাথে প্রাণ খুলে মনের কথা শেয়ার করা যায়। কি ভাবছি এসব? আমাকে নেশা হয়ে গেল, আজকে বেশি নেশা করে ফেলেছে। এইটুকু একটা মেয়ের সাথে আমি কি কি কথা বলবো, কি বা শেয়ার করবো? মেয়েটা বাচ্চা হতে পারে, তাই সব বলছে আপন মনে। আমি তো আর বাচ্চা নই। আব্বার সাথে ঢাকা এলাম, দেওয়াল করা বাড়ি এক রাত থাকলাম। পরদিন আব্বা কইল, মুস্কান ভালোভাবে থাকিস, এরা যেভাবে বলে সেইভাবেই চলবি। আমি আব্বারে কইলাম, আব্বা তুমি কই যাও? আব্বাই কয় বাড়ি যামু। আমি কইলাম, আমারে বিয়া দেয়া যাবা না? আব্বা কইল, বিয়া নাকি 2 দিন পর হবো, এই 2 দিন একটা বয়স্ক মহিলার সাথে থাকতে হইব। আমার আত্মাটা জানি কেমন কইরা উঠলো। আব্বারে কইলাম, আব্বা আমি একা কেমনে থাকমু, আমার একা রাইখা যাইন না। আব্বা রাগ কইরা কইল, অমনি থাকবি। বুঝলাম আব্বা অসন্তুষ্ট হয়েছে, তাই আর কিছু কইলাম না। আব্বা চইলা গেল। দিনটা একা একাই কাটলাম। রাতের বেলা ওই মহিলা আমার 2টো রুটি দিল আর আলু ভাজি দিয়া খাইয়ে নিলাম। তারপর কাছে একটা ওষুধ দিল। আমি কইলাম, কিসের ওষুধ? উনি কয়, খাও, এটা খাইলে কোনো ভয় থাকবো না। ভয় করতেছে তাই ভাবলাম এটা খাইলে ভয় দূর হইব, তাই ভালোই হইল। আমি ওষুধটা খাইয়ে নিলাম। খাওয়ার পর মাথাটা কেমন করতে শুরু করলো। অমনি শুয়ে রইলাম। হঠাৎ করে দরজার বাইরে থেকে পুরুষ মানুষের কথা শুনলাম। কয় সব ঠিকঠাক তো? মহিলাটা কয়, হ, খাইয়ে দিছি, যাও। আমার আত্মাটা কাইপা উঠলো। শুয়া থেকে উইঠা দরজার কাছে যাইয়া কান পাইতা শুনলাম, ছোট মায়া আজ রাত দেখেন কেমনে চলে কিনা, তারপর কাল বেইসা দিবেন। এত টাকা দিয়া মেয়েটারে বাপের কাছ থেকে কিনা নিজে নিজে একটু টেস্ট নিবেন না? লোক হো হো করে হেসে উঠল। মায়ার বাপ কি লোভী আর কি বোকা, লোভে পড়া বোধ বুদ্ধি সব লোভ পাইছে। এত টাকা কেউ পোলার বউ নেয়ার জন্য খরচ করে? মহিলা কইল, তা তো বটে, এই প্রথম কোনো বাপ আইসা আমাগো পাড়ায় মেয়া দিয়া গেল। লোকটা কইল, মেয়ের মা তো সব জানে, সৎ মা। বাপ জানে না, জানলে এমন কাম করাইতে পারতো না। আমি সব শুনলাম, ভয়ও লাগলো। তারপর লোকটা ঘরে ঢুকলো। আমি ভয়ে ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। আল্লাহ আল্লাহ করতে করতে কাঁদতে শুরু করলাম। লোকটা আমার দিকে তাকায় কেমন করে হাসলো। কত বড় বড় দাড়ি, আপনার থেকেও বড়, ইয়া বড় পেট, গোপাল ভাঁড়ের মতো। ইমন বেশ বুঝতে পারলো মুস্কানের কথা, মন দিয়ে শুনতে থাকলো। কেন জানি তার সব জানার আগ্রহ দ্বিগুণ বেড়ে গেল। আমার কাছে আইয়া হাত ধরলো। আমি ছাড়াতে নিলাম, ছাড়ে না, কেমন কইরা জানি ধরে, কেমন কইরা জানি চাই। খাটের কাছে নিয়ে শার্ট খুইলা ফালাইলো। আমার খুব শরম করলো। আমি অন্যদিকে চাইয়া রইলাম। হঠাৎ কইরা আমার উন্নায় টান দিল। আমি ভয় পাইয়া গেলাম। সরে নিয়ে জোর কইরা খাটের
উপর ঠাইসা ধরল। আমার উপর পড়তে আমার দম বন্ধ হয়ে আইছিল। হায় রে ভার, আমি কিছু কইতে যাবো কইতে পারি না, গলা দিয়ে আওয়াজ বাইর হয় না। এত ভারে নড়াচড়াও করতে পারি না, খালি হাত দিয়ে সরাতে চাই না। দেখি আমার শরীরে কেমন কইরা জানি ধরে, বুকের উপর হাত দিয়ে আমার শরীরে শিশির করে উঠলো। রাগ উঠা গেল, কি করবো বুঝতে পারতাছি না। পাশের টেবিলে আপেল আর ছুরি রাখা ছিল। আমি ছুরিটা নিয়ে ব্যাটার পিঠের মধ্যে ঘা দিলাম। আমার গলা থেকে মুখ তুইলা কইরা বুক থেকে হাত তুইলা নিজের পিঠে চাপড়া ধরলো। আমার উপর থেকে সইরা গেল। আমিটা ছুরি শক্ত কইরা হাত চাইপা ওন্নাটা গলায় চাইপা দরজা খুইলা দিলাম দৌড়। অন্ধকারে হালকা আলোই পড়ছিল, পুরা বাড়ির চোখ বুলাইয়া নিলাম, সব ঘর বন্ধ। পাশের ঘর থেকে কেমন শব্দ হইতেছিল, কারো আবার কান্নার শব্দ হইতেছিল। আমি এক ডোক গিলা গেটে দিয়ে গেলাম। গেট তো তালা দেওয়া আসিল, আমি গেট টপকে বাইরে হইছি। লোকটা চিৎকার চেঁচামেচি করতেছিল। মেলা দূর আগানোর পর পিছন চেয়ে দেখি গেট খুইলা কয়েকজন বাইর হইছে। রাস্তার আলোতে দৌড়াইতে সুবিধা হইছে। দৌড়াইতে দৌড়াইতে আইসা আপনার সাথে বাইজা পড়লাম। মুস্কানের কথাগুলো শুনেই মনে প্রচন্ড রাগ উঠে গেল। তার বুঝতে অসুবিধা হলো না মুস্কান কোথায় আর কি পরিস্থিতিতে ছিল, তার থেকেও বেশি অবাক হলো। তার সাথে কি ঘটেছে না ঘটেছে সব এভাবে কি করে বলতে পারছে? নেহাতি বাচ্চা মেয়ে বলে এভাবে বলছে, ম্যাচিউর থাকলে হয়তো এভাবে বলতে পারতো না। দুনিয়ার মানুষগুলো কতটা স্বার্থপর, কতটা জঘন্য মনের হতে পারে। এইটুকু একটা মেয়েকে তারা ছাড় দিতে চায়নি। এই মেয়েকে তার বাবার কাছে ফেরত দিলে আমার তো সেম ঘটনা ঘটতে পারে। ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন এমন নরকে ফেলে দিতে চাই না আমি। তাহলে কি করব? কোথায় রাখবো ওকে? এখন বয়সটা কম, যখন আরেকটু বড় হবে, কিশোরের নাম খুঁজিয়ে যৌবনে পা দেবে, তখন কি পরিচয় থাকবে? না, কি ভাবছি আমি রাখতে চাইলে কি ও থাকবে আমার কাছে? যত সব অদ্ভুত ভাবনা ভাবছে। এইটুকু একটা মেয়ের পেছনে এত ভাবনা ব্যয় করার কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। মুহূর্তেই চমকে গেল ইমন। মেয়েটা আর কথা বলছে না, যে চলে গেল। বুকের ভিতরটাই শূন্যতায় ভরে গেল। ভালোভাবে সামনে তাকালো, ফ্লোরেই গুটিসুটি মেরে শুয়ে আছে। শুকনো বুকে যেন কয়েক ফোঁটা পানি পড়ল, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। এই মুহূর্তে তার বয়সটা যেন দ্বিগুণ কমে গেছে, মনটাও যেন নতুন করে জন্ম নিচ্ছে। একটু এগিয়ে মুস্কানের ঘুমন্ত মুখের দিকে তাকালো। বুকের ভেতর কেমন যেন প্রশান্তিতে ভরে গেল তার। এত ভালো লাগা তার মন জুড়ে ছুঁয়ে যাচ্ছে কেন? এই আলো ছায়ার শহরে আমার শূন্য হৃদয় নতুন রূপকথা সাজাতে কি তার আগমন ঘটল? মুস্কানের ঘুমন্ত মুখটায় গভীর চোখে চেয়ে রইল ইমন। হঠাৎই দমকা হাওয়ারা ছুটে গেল দুজনকে। হাওয়ার সাথে বিন্দু জল ও কণারাও ছুঁয়ে গেল। আকাশের দিকে তাকাতেই বেশ অবাক হলো ইমন। এত তারার মেলা, অথচ বৃষ্টির আগমনী বার্তা বড্ড অদ্ভুত তো। ভাবতে দেরি, জলকণা গায়ে ছুঁয়ে দিতে দেরি হলো না। তীব্র বেগে বাতাস বইছে, সেই সাথে বৃষ্টির পানির ফোঁটাও দ্বিগুণ হতে শুরু করেছে। কোনো কিছু ভাবার সময় না নিয়ে মুস্কানকে পাঁচকোল করে নিয়ে রুমে চলে গেল। নিজের বিছানায় ঘুমন্ত মুস্কান একটু ঝুঁকে শুয়ে দিয়ে উঠতে নিতেই থেমে গেল। চোখের পাপড়িগুলোতে চোখ আটকে গেল তার। ঘন কালো বড় বড় পাপড়ি জোড়া, ভ্রু চেহারায় নেই কোনো কৃত্রিমতা। প্রাকৃতিক সকল সৌন্দর্যই যেন মেয়েটার মাঝে ফুটে উঠেছে। মুগ্ধ নয়নে চেয়ে রইল ইমন। এইটুকু মেয়ের মাঝেও এতটা মুগ্ধতা থাকতে পারে, যা এই ইমন চৌধুরীর মন গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। ইমন নিজের দুর্বলতা নিয়ন্ত্রণ করে নিয়ে মুস্কানের থেকে দূরে সরে গেল। কি ভাবছি এসব ভাবনা কি করে আসতে পারে আমার মনে? এই বয়সে এসে এত আবেগপ্রবণ হওয়া মানায় না। তাও যদি হতো নিজের সাথে মানুষের কোনো মেয়ে, বা নিজের বয়সের সাথে মানুষের কোনো মেয়ের জন্য আবেগ, এই মেয়ের জন্য ইমন রুম ছেড়ে বেরিয়ে গেল। সারা রাত রুম জুড়ে পায়চারি করতে লাগলো। নিজের মনকে বড্ড অচেনা লাগছে তার, বড্ড অবাধ্যতা করছে তার আবেগগুলো। কিন্তু এটা কি ঠিক? 29 বছর বয়সের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কি একটা অপ্রাপ্ত বয়সের 14 বছরের কিশোরী মেয়ের প্রেমে পড়তে পারে? বয়স হিসাব করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো স্থান কাল পাত্র বিবেচনা করেও হয় না। ভালোবাসার সম্মোহনের শক্তি সব প্রতিকূলতাকে হার মানে। সমাজের চোখে অসঙ্গতিপূর্ণ প্রেমের ক্ষেত্রে তা খুব সহজে আশকারা পায়।
চমকে উঠল ইমন। নিজের মনের ভাবনাগুলোই যেন বারবার তাকে চমকে দিচ্ছে। ভালোবাসা একদিনেই ভালোবাসা হয় কি করে? ভালোবাসা কি একদিনেই হতে পারে? ভালোবাসা জিনিসটা দমকা হাওয়ার মতোই হুট করে মানুষের হৃদয় ছুঁয়ে দেয়। মানুষের মন এমন একটা জিনিস, কখন কিভাবে কার উপর বা কোন জিনিসের উপর ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়ে যায় মানুষটা নিজেও টের পায় না। কার মন কখন কিভাবে কারো মাঝে আটকে যায় তা হয়তো কোনো হিসেব নিকেশ করে মেলানো সম্ভব হয় না। হুট করেও প্রেমে পড়া যায়, কিন্তু সেই হুট করে প্রেমে পড়ে যাওয়া মনটাকে দীর্ঘস্থায়ী কেবল আসল প্রেমিক প্রেমিকারাই করতে পারে। ঠিক যেমন হুট করে পৃথিবীর বুকে বৃষ্টির আগমন ঘটে, মানুষের হৃদয়েও হুট করে প্রেম ভালোবাসার আগমন ঘটে। ভালোবাসা একদিনেও হতে পারে যদি সেই ভালোবাসাকে একজনও আঁকড়ে ধরে বাঁচার ক্ষমতা রাখো। শাওরির ফোনে ঘুম ভেঙে গেল ইমনের। শেষ রাতে চোখ লেগে আসায় রুমে এসে সোফায় ঘুমিয়ে পড়েছিল। শাওরি ফোন করেই বলল, ইমন, আমার আসতে বিকেল হবে, মেয়েটার কি অবস্থা? ইমন আর চোখে মুস্কানের দিকে তাকালো। ইমন বলল, কি আর অবস্থা, আমার রুম আমার বিছানা দখল করে বসে আছে। শাওরি হকচকিয়ে গেল ইমনের কথা শুনে। গম্ভীর গলার স্বর শুনে অভ্যস্ত হতে হতে এমন স্বাভাবিক স্বর যেন হজম হলো না শাওরির। কিরে, কি হয়েছে বলতো? এনিথিং রং? ইমন সোফা থেকে উঠে ব্যালকনির দরজা খুলে ব্যালকনির রেলিংয়ে ভর করে দূরপানে চেয়ে বলল। এভরিথিং ইজ রং। শাওরি ভয় পেয়ে গেল। পরক্ষণেই ভাবল সব রং হলেও এত স্বাভাবিক কেন। ইমন বলল, তাড়াতাড়ি চলে আয়, তোর স্কুল আছে, আসতে হবে, তখন কথা হবে। শাওরি অবাকের চরম পর্যায়ে চলে গেল। ইমনের বিহেভ তার স্বাভাবিক লাগছে না, আর না কোনো হিসেব মিলছে। ঘুম ভাঙতেই মুস্কান ধরফরিয়ে উঠে বসলো, হাঁপাতে লাগলো বেশ। ইমন রেডি হয়ে ফাইল হাতে নিয়ে দাঁড়াতেই ভ্রুকুচকে মুস্কানের দিকে তাকালো। এমন করছে কেন? দুঃস্বপ্ন দেখেছে নাকি? বিছানার কাছে গিয়ে বলল, কোনো সমস্যা? পানি খাবে? মুস্কান চোখ মুখ খিচে বসা অবস্থায় ইমনের দিকে একটু চেপে ঝাপটে ধরে কাঁপতে শুরু করলো। ইমন হতভম্ব হয়ে আছে। বুকের সাথে মাথা দুহাতে পিঠ শক্ত করে জড়িয়ে আছে মুস্কান। ইমন যত ছাড়াতে চাচ্ছে মুস্কান তত শক্ত করে চেপে ধরছে। অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিল, এভাবে ঝাপটে ধরায় ড্রেস আপ খানিকটা নষ্টও হয়ে গেল। ইমনের মুখে বিরক্তির ছাপ পড়ল, চোখের পানিতে কোটটা ভিজে যাচ্ছে। মেয়েটা তবুও ছাড়ছে না। ইমন রাগটা নিয়ন্ত্রণে রেখে ফাইলগুলো এক হাতে বিছানায় রাখলো, দু হাতে আলতো করে মাথায় ধরে উঠিয়ে ভেজা চোখ ভেজা গালগুলোর দিকে তাকালো। কান্নার ফলে পাপড়িগুলো লেপ্টে আছে, ডাগর ডাগর চোখগুলো সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। ভয়ে কান্নার ফলে হেঁচকি উঠে গেছে মুস্কান। ইমন টেবিলে থাকা এক গ্লাস পানি, যেটা নিজের জন্য এনেছিল, বেরোনোর আগে পানি পান করে বের হওয়া স্বভাব তার, সেই পানিটাই মুস্কানের দিকে এগিয়ে দিল। মুস্কান পানিটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল। ঘুমন্ত অবস্থায় ভয় পেলেও প্রচন্ড পানি পিপাসা পায়, তারও পেয়েছে। জোরে জোরে কয়েক দফা নিঃশ্বাস নিয়ে ইমনের দিকে তাকালো। ইমন গভীর চোখে পর্যবেক্ষণ করছে মুস্কানকে। মুস্কান ইমনের অমন চাহনিতে আরেকটু ভয় পেয়ে গেল। কিছুক্ষণ আগে ভয়ে তাকে জড়িয়ে ধরার কথা মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। মিনমিন করে বলল, আমারে মাফ করে দেন, আর এমন হইব না। কেমন? ইমন ভ্রুকুচকে বলল। মুস্কান এক ঢোক গিলে ইমনের মুখের দিকে তাকালো। ইমনের গম্ভীর মুখ, সেই সাথে ড্রেস আপ পুরোই কালো, কালো কোট, কালো প্যান্ট, কালো সানগ্লাস, খোঁচা খোঁচা দাড়ি। সব মিলিয়ে ইমনকে তার সুন্দর মুখ গুন্ডা লাগলো। কপাল, গালের কিছু অংশ হালকা গোলাপি ঠোঁটজোড়া দেখে সৌন্দর্যের আভাস পেলেও গম্ভীর কণ্ঠ, সেই সাথে শারীরিক গঠন দেখে তার মনে হলো আস্ত এক গুন্ডা তার সামনে দাঁড়িয়ে আছে। চট করে বিছানা থেকে উঠে বলল, আমারে বাড়ি দিয়ে আসেন, আমি ঢাকা শহর থাকবো না। এইখানে সব মানুষই গুন্ডা, সব মানুষের কথা গুন্ডা গুন্ডা। এইখানে ভালো মানুষ নাই, এক আপা আসছিল, কেউ হারাই গেছে। ইমন মুস্কানের এমন কথা শুনে হকচকিয়ে গেল, সেই সাথে রেগেও গেল। তোমাকে এখানে কে থাকতে বলেছে? আর সব মানুষ কোনটা মানে? তার মানে তুমি আমাকে মেন করছো? হাউ ডেয়ার ইউ! মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ইমন মুস্কানের মুখোমুখি হয়ে রাগী লুক নিয়ে গম্ভীর স্বরে বলল, তার মানে আমাকেও গুন্ডা বলছো? মুস্কান একটু পিছিয়ে গেল আর বলল, হ, আমিও গুন্ডা। কেমন কইরা চান, কেমন কইরা কথা কন? ইমন এক পা করে এগিয়ে জিজ্ঞেস করলো। আমি কোনটা? মুস্কান এক পা করে পিছিয়ে দেয়ালে ঠেকে গেল। ঢোক গিলে কাদো কাদো হয়ে বলল, আপনি বুড়িয়ালার মতো খারাপ লোক। কেমন কইরা চান, কেমন কইরা কথা কন, কেমন কইরা ভয় দেখাইতেছেন?
ইমন দেয়ালে মুস্কানের এক হাত শক্ত করে চেপে ধরে বলল। আমি ভুড়িওয়ালার লোকের মতো। মুস্কান হাতের ব্যথায় আহ করে ইমনের রাগী চোখের দিকে তাকালো। কাল রাতের কথা মনে পড়তেই এক ঢোক গিলে চোখ দুটো বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল। না, একটু ভিন্ন আপনি। ইমনের হাত নরম হয়ে এলো মুস্কানের ভয়ার্থ মুখটা দেখে। তার কথা শুনে বাঁকা হেসে বলল। একটু না, আমি মানুষটা পুরোটাই ভিন্ন। শুধু ভুড়িওয়ালা নয়, প্রত্যেকটা মানুষ থেকে আমি আলাদা। এমন চৌধুরী এক পিসি রয়েছে পুরো পৃথিবীতে, আর সেটা একদিন তুমি নিজের মুখে স্বীকার করবে। আমার সাদা মনে তুমি যে লাল রঙের ছোঁয়া দিয়েছ, বুকের বাপাসটা রক্তাক্ত করেছ, তার দায়ভার সারা জীবন নিতে হবে তোমায়। মুস্কান এক ঢোক গিলে ভয়ে ভয়ে চেয়ে রইল। তার চাহনিতে স্পষ্ট সে কিছু বুঝেনি। ইমন মুস্কানকে ছেড়ে ধমকের স্বরে বলল। বাড়ি যাবো করছো, কোথায় যাবে? মুস্কান কেঁপে উঠল ইমনের ধমকে। ইমন মুস্কানের দিকে চেয়ে আবারও ধমকের স্বরে বলল। বাড়ি গেলে যদি আবার তোমার বাবা তোমাকে কোনো ভুড়িওয়ালার কাছে বেঁচে দেয়? আতকে উঠল মুস্কান। ভয়ে তার গলা শুকিয়ে গেল। ইমন একটু ঝুঁকে মুস্কানের মুখোমুখি মুখ নিয়ে বলল। ভুড়িওয়ালার থেকে এই গুন্ডাটা ঢের ভালো। গতদিনে যেহেতু গুন্ডাটা তোমার কোনো ক্ষতি করেনি, সামনের দিনগুলোতেও করবে না। বলেই চোখ মারল। পরক্ষণেই সোজা হয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলল। নিচে খাবার আছে, খেয়ে রুমে চুপচাপ থাকবে। তোর ভালো আবার বিকেলে এসে যাবে। বলে ফাইল হাতে নিয়ে বডি স্ট্রেট কাট করে দাঁড়িয়ে সোজা হয়ে বেরিয়ে গেল। মুস্কান আগা মাথা কিছুই বুঝল না। ফ্লোরেই বসে পড়ল আর ভাবতে লাগলো। এইখানে থাকবার কইলো, এইখানে কেন থাকমু? আবার ভাবলাম আমরা তো কেউ ভালোবাসে না। বাড়ি গেলে তো আম্মা আমারে কথা শোনাবো, আব্বা অসন্তুষ্ট হইব, তাইলে কই যাবো আমি? আমারে কি এইখানে থাকতে দিব? নিজের আব্বাই থাকতে দিল না, খাওয়ান পরন নিয়ে খোটা দিত। এইখানে কে আমারে দেখবো, কে আমারে খাওয়ান পরন দিব? ভালো পাই না কি আপু? তার কাছে একটা কাজ চামু। আমি তো সব কাজই পারি, আম্মাই সব কাজ তো আমি করে দিছি, এই কাজ করেই খামু। সন্ধ্যার দিকে শায়রি বাসায় ফিরল সুপ্তিকে নিয়ে। মাম্মা, তুমি রুমে যাও, আমি আসছি। আমিও যাব মাম্মা, নিউ গার্লকে দেখবো আমি। ও বাবা, আমার মাম্মা নিউ গার্লের কথাও যেন গেছে। আমি সব জানি। সুপ্তি ঘাড় নাচিয়ে চোখ বাঁকিয়ে বলল। শায়রি সুপ্তিকে নিয়ে মুস্কান যে রুমে সেই রুমে গেল। গিয়ে দেখতে পেল মেয়েটা হাঁটুতে মুখ গুজে বসে আছে। শায়রি বলল। কি ব্যাপার মুস্কান, মুখ ভার করে কেন? কেমন আছো তুমি? মুস্কান এক লাফে বিছানা থেকে নেমে শায়রির সামনে গিয়ে বলল। আপা গো, বাঁচান আমারে। সুপ্তি হা করে পিছিয়ে গেল। গোল গোল চোখ করে মুস্কানকে দেখতে লাগলো। শায়রি ভ্রুকুচকে মুস্কানের কাঁধ ধরে বলল। কি হয়েছে? আপা আমার খুব ভয় লাগতাছে, আমার দিয়ে আসেন আপা, আমি এই গুন্ডা শহরে থাকবো না। শায়রি হক চুকিয়ে গেল। গুন্ডা মানে সে কি? কে গুন্ডা? কোথায় গুন্ডা? সুপ্তি গুটি গুটি পায়ে এসে মুস্কানের হাত নাড়িয়ে বলল। সব সিনেমায় ভিলেন থাকে, তুমি জানো না? মুস্কান নিচে তাকাতেই দেখতে পেল একটি কিউট পিচ্চি মেয়ে। সাদা ফ্রক পরা, মাথায় সাদা ফুলওয়ালা ব্যান্ড, গাল দুটো গুলুমুলু, চোখ দুটো টানা টানা। মুস্কানের মুখে হাসি ফুটে উঠল। সুপ্তির গালে আলতো করে ধরে বলল। এইটা তো সিনেমা না, এইটা হইলো বাস্তব জীবন। তুমি জানো না, বাস্তব জীবন থেকেই সিনেমা তৈরি হয়, তাই না মাম্মা? তুমিই তো বলো, মানুষের জীবন থেকেই মানুষ জীবনের ঘটে যাওয়া ভালো মন্দ ঘটনাকে কেন্দ্র করে সিনেমা তৈরি করা হয়। শায়রির দিকে তাকিয়ে বলল। শায়রি মায়ের কথায় মিষ্টি হাসি দিয়ে বলল। ইয়েস মাম্মা, ইউ আর রাইট। মুস্কান অবাক চোখে চেয়ে রইল এইটুকুন মেয়ের এত পাকা পাকা কথা শুনে। শায়রি বলল। মুস্কান, কি হয়েছে বলো তো? ইমন কি কিছু বলেছে? আপা আমার না খুব ভয় লাগতাছে। ওই লোকটা কেমন কইরা চাই, কেমন কইরা কথা কয়। ওই লোকটা ওভাবেই কথা বলে, ওভাবেই চায়। তার এই অ্যাটিটিউড দেখি কদমে ফিদা, জানো? মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। শায়রি বুঝলো সে কিছু বুঝতে পারেনি, তাই বলল। ওই লোকটার ব্যক্তিত্ব এমনই, বাইরে থেকে খুবই শক্ত কিন্তু ভেতরটা খুবই নরম এবং খুবই ভালো মনের একজন মানুষ। মামাই তো খুব ভালো, মামাই ইজ দ্য বেস্ট ম্যান। মামাম, তুমি রুমে যাও, ড্রেস চেঞ্জ করো গিয়ে। আমি তোমার এই আন্টির সাথে কথা বলে আসছি। ওকে মাম্মা, আমি ফ্রেশ হয়ে এসে নিউ আন্টির সঙ্গে অনেকক্ষণ গল্প করব। শায়রি মুস্কানের দিকে চেয়ে বলল। মেয়েটা আমার নতুন কোনো মানুষ দেখলেই বড্ড খুশি হয়, আর চলে গেলে বড্ড মন খারাপ করে। মুস্কান কিছু বলল না।
শায়রি মুস্কানকে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলো, তুমি যদি চলে যেতে চাও তোমায় দিয়ে আসবো আমরা, কিন্তু তোমার সাথে যদি আবার একই ঘটনা ঘটে তখন কি হবে? মুস্কান ভার্ত চোখে মুখে শায়রির দিকে তাকালো, আমার চোখ নামিয়ে মন খারাপ করে বলল। তাইলে এখন আমি কই যামু, কার কাছে যামু? শায়রি যেন এমন কোনো প্রশ্নের অপেক্ষায় ছিল, সাথে সাথে বলে ফেলল, কেন তুমি এখানে থাকতে পারো? এইখানে থাকমু? এমনি এমনি তো আমার কেউ খাওয়ান পরন দিব? সুন্দর মুখ গুণটা কেমন করে? বলেই মুখ ভার করলো মুস্কান। শায়রি চোখ বড় বড় করে বলল। সুন্দর মুখ গুণটা মানে কে, ইমন? মুস্কান মাথা নিচু করে ফেলল। শায়রি মুখ টিপে হেসে ফেলল। শায়রি বলল, কি চাও তুমি? তোমাকে জোর করা হবে না, তুমি যা চাও তাই হবে। আপা, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি সব কাজ পারি, রান্না বান্না, কাপড় ধোয়া সব। শায়রির বড্ড মায়া হলো। এইটুকু মেয়ে পড়াশোনা করবে, আনন্দে উল্লাসে জীবন কাটাবে, সে কিনা কাজের জন্য এভাবে অনুরোধ করছে। মা নেই, বাবার নিষ্ঠুরতার জন্য মেয়েটাকে আজ এই পথ বেছে নিতে হচ্ছে। শায়রি বলল, তাহলে তো তুমি এখানেই থাকতে পারো। সুন্দর মুখ গুন্ডার তো এমন একজন লোকেরই প্রয়োজন, যে তার কাপড় চোপড় ধুয়ে দিবে, তার খাবার তৈরি করে দিবে, অফিস থেকে এসে রেস্ট নেবে, যখন তখন কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিবে। শায়রি মুখ টিপে হেসে বলল। মুস্কান অবাক চোখে তাকালো। সে তো সব পারবে, কিন্তু অমন গুন্ডার মতো মানুষের মাথা টিপবে কি করে? যদি না করে তাহলে কি কাজটা দেবে না? সব চিন্তা করে মুস্কান বলল। পারমু আমি। শায়রি বড় বড় করে চেয়ে বলল, সত্যি? হ, পারমু। শায়রি মনে মনে ভাবল ইমনের বলা সেই কথাটা। শায়রি, আমি যে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমি কাউকে আঁকড়ে ধরে আর বাঁচতে চাইনি। শায়রি, যাকে ভরসা করে, যার বুদ্ধিমত্তা জ্ঞান দেখে আমরা তাদের উপর ভরসা করি, তারা একসময় আমাদের আবার কাজ করা দেখিয়ে চলে যায়। নিজেকে কখনো কারো কাছে দুর্বল করার মতো বোকামি আমি আর করতে চাই না। আর না এই বাচ্চা মেয়েটার কাছে আমি দুর্বল হব। মেয়েটার একটা নিরাপদ আশ্রয় দরকার, তো ওকে বুঝিয়ে এখানে রাখার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখব। আর তুই যে আসার কথা বললি সেটা আমি করতে পারি না, তাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। কারণ ওর তুলনায় আমার এজ অনেকটাই বেশি। ও যখন ম্যাচিওর হবে, বুঝতে শিখবে, তখন কিন্তু আমার মতো বড় মোটেই পছন্দ করবে না। এখন বোঝালে হয়তো কাজ হবে, বাট সমস্যা হবে ভবিষ্যতে। আমি এখন আশা আলো দেখতে চাই না, শুধু এটুকু বলবো, একটা নিরীহ অসহায় মেয়েকে সহায়তা কর। এছাড়া সুপ্তিরও একজন খেলার সাথী হয়ে যাবে, ফাঁকা বাড়িতে একজন মানুষ পেয়ে যাবে আমরা। আর তোর স্কুলে ভর্তি করে দিবে, বাসায় পড়াশোনা করবে, শুধু এক্সাম দিবে, পড়াশোনার বিষয়টা তুই দেখবে। তাহলে কি ওকে গ্রামে ফিরিয়ে দিবি না, এখানে রেখে দিবি? যদি ওর কোনো শুভাকাঙ্ক্ষী পাই তো ফিরিয়ে দিব। তুই ওর সাথে কথা বলে বোঝার বা জানার চেষ্টা করবে তেমন কেউ আছে কিনা। ঝড়ের মতো আমার জীবন চলে এসেছে, হয়তো সারা জীবন থাকার জন্যই, আবার ক্ষণিকের জন্য হতে পারে। দেখা যাক না কি হয়। যাক, মেয়েটার কথা শুনে মনে হয় না পরিবারে তেমন কেউ আছে যার কাছে যাবে। যেহেতু কাজ চাইছে, তার মানে মেয়েটার সত্যি আপন বলতে কেউ নেই। শায়রি কথাগুলো ভেবেই মনে মনে বলল। শুরু হয়ে যায় মুস্কানের নতুন জীবন। শুধু মুস্কানের না, ইমনের সাদামাটা জীবনটায়ও যেন রং তুলির ছোঁয়া পড়ে। বহু বছর পর আজ ইমন তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। মুস্কান নিজের হাতে সব রান্না করে ইমনকে বেড়ে খাইয়েছে। ইমন গম্ভীর মুখে সব খেলেও খাওয়ার শেষে যখন মুস্কান পায়েস এগিয়ে দিল, বুকের ভিতরটা তার অজানা ভালো লাগায় ভরে উঠল। সত্যি গ্রামের মেয়েরা খুব লক্ষ্মী হয়। এরা শহরের আলো বাতাস পায়নি বলেই হয়তো এত সুন্দর প্রাণ খুলে কথা বলতে পারে, মন দিয়ে ভালোবেসে সব কাজ করতে পারে। কাজের লোকরা কাজের খাতিরে দায়িত্ববোধ থেকে রান্না করে, আর এই মেয়েটা বোধহয় ওর সমস্ত ভালোবাসা দিয়ে মন প্রাণ দিয়ে রান্নাটা করেছে। ইমন কয়েক চামচ পায়েস মুখে দিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে রয়েছে। মুস্কান একটু পরপর কাজের ফাঁকে ইমনের মুখের দিকে তাকাচ্ছে, জানার জন্য যে রান্নাটা কেমন হয়েছে। ইমন হালকা কেসে উঠল। মুস্কানের বুকের ভিতরটা ডিপ ডিপ করতে শুরু করলো। কানটা বোধহয় ইমনের মুখের কাছে ধরে রাখার মতো করে তাক করলো। যেই প্রশংসা করবে অমনি তার কানে পৌঁছে যাবে প্রশংসা মাখা কথাগুলো। কিন্তু মুস্কান হতাশ হলো যখন ইমন উঠে চলে গেল। মনটা খারাপ করে ইমনে যাওয়ার পানে চেয়ে রইল। সুপ্তির এক্সাম থাকায় শায়রি তাকে নিয়ে চটজলদি বেরোচ্ছিল, কিন্তু থেমে গেল মুস্কানের এমন মুখ ভার দেখে। কি হলো মুস্কান, মুড অফ কেন? মুস্কান মন খারাপ করে শায়রির দিকে চাইল। শায়রি ইশারা করে বলল, মন খারাপ কেন? মুস্কান কাছে গিয়ে বলল, আপা, খাওয়ান ভালো হয় নাই?
শায়রি মিষ্টি একটা হাসি দিয়ে 2 আঙ্গুল ভাঁজ করে বলল। খুব টেস্টি ছিল, মনে হলো মায়ের হাতে রান্না খাচ্ছে। সুপ্তি জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে রসালো মাখা গলায় বলল। ইয়াম্মি। শায়রি হেসে ফেলল। মুস্কান মুখ ভার করেই বলল। তাহলে উনি কিছু বললো না কেন? ইমন, শায়রি ভ্রু কুচকালো, বলল। মুস্কান মাথা নাড়াতেই শায়রি মুস্কানের সামনে এসে গাল টেনে বলল। আহারে বনু, উনি এমনই, বাট ওনার খুব ভালো লেগেছে। সব খেয়েছে তো, তাই না? তার মানে ওনারও ভালো লেগেছে। ও এমনি, কারো প্রশংসা জিনিসটা ওর মুখ দিয়ে বের হয় না। সুপ্তি, গাড়িতে বসো। মুস্কান, আসছি, সাবধানে থেকো। ইমন রেডি হয়ে নিচে নামতেই দেখতে পেল মুস্কান থালা বাসনগুলো মাজছে। তাই মনে মনে ভাবল, ওকে শুধু রান্নার দায়িত্বটা দেওয়া উচিত, বাকি সব কাজের লোকেরা করবে। আজই 2টো কাজের লোক ঠিক করতে হবে, যারা সর্বক্ষণ সময় দিতে পারবে। মাসে ভালো স্যালারিও দিয়ে দিব, এতেই হবে। বাচ্চা মেয়েটাকে এতটা খাটানো ঠিক হবে না। যেহেতু রান্নাটা ভালো পারে, তো ওর হাতের রান্নাই খাবো। বাঁকা হেসে ইমন নিচে নেমে মুস্কানকে বলল দরজাটা লাগিয়ে দিতে। মুস্কান বাধ্য মেয়ের মতো তাই করলো। পরের দিন শায়রি মুস্কানকে নিয়ে তার স্কুলে ভর্তি করিয়ে দিল। স্কুল শেষে ভালো ভালো শপিং মলে গিয়ে শপিং করিয়ে দিল। এবার শায়রির নেক্সট মিশন হলো মুস্কানের ভাষা ঠিক করা। শহরের অতি আধুনিকতার ছোঁয়া না আনলেও যতটা প্রয়োজন ততটা করতেই হবে। শায়রি একটা মেয়ে হয়ে একটা ছেলের চোখের ভাষা ঠিক বুঝতে পেরেছে। শায়রি এটাও বুঝতে পারছে ইমন বেশ দুর্বল হয়ে পড়েছে। তা নয়তো এতটাও ভাবতো না এই মেয়ের জন্য। বয়সটাই তো আর ফ্যাক্ট হতে পারে না। পৃথিবীতে ইমন চৌধুরী প্রথম। তার বয়সের তুলনায় অনেকটা কম বয়সের মেয়ের প্রেমে পড়েছে এমনটাও না। ভালোবাসা যে কোনো বয়সেই যে কারো প্রতি আসতে পারে। বেশ কয়েকটা দিন চলে গেছে। মুস্কানকে তেমন কিছু করতে হয় না, সকাল বিকাল রান্নাটাই করতে হয়। দুপুরে কেউ বাসায় থাকে না। রাতে সুপ্তি আর মুস্কানকে শায়রি পড়াতে বসায়। সেই সাথে মুস্কানকে শায়রি অনেক কিছুও শিখিয়ে পড়িয়ে নিচ্ছে। ইমন যত রাতেই বাসায় ফিরুক না কেন, মুস্কান জেগে থাকে, কারণ তাকে শায়রি এই দায়িত্বটাই দিয়েছে। সে দায়িত্বটা খুব ভালো করেই পালন করছে। ইমনের প্রতি তার যতটা ভয় আছে তার থেকেও 1000 গুণ বেশি শ্রদ্ধাও তৈরি হয়েছে। কিন্তু ইমন কখনো হাসে না, গুমরা মুখ হয়ে থাকে। এই বিষয়গুলো তার ভালো লাগে না। তার ওই ছোট্ট মনে ইচ্ছে জাগে, এই মানুষটা হাসলে কেমন লাগে, এই মানুষটা প্রাণ খুলে কথা বললে কেমন লাগে। ইচ্ছেগুলো ইচ্ছেতেই সীমাবদ্ধ হয়ে আছে তার। রাত 11টা বাজে। ড্রয়িং রুমে বসে মুস্কান পড়াশোনা করছিল। ইমন এসে কলিং বেল বাজাতেই মুস্কানের মনটা প্রফুল্লতায় ভরে গেল। ছুটে গিয়ে দরজা খুলে দিল। ইমন বরাবরের মতোই মুখে গাম্ভীর্য ভাবে নিয়ে ভিতরে প্রবেশ করলো। মুস্কান দরজাটা লাগিয়ে দিয়ে ঘুরতেই দেখতে পেল আজ ইমন উপরে যায়নি। সোফায় ক্লান্ত হয়ে বসে পড়েছে। টাইটা খোলা, চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো কেমন অগোছালো লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুখটা বেশ শুকনো লাগছে। প্রতিদিনের তুলনায় আজ যেন বেশি ক্লান্ত ইমন। মুস্কান ধীর পায়ে কাছে এসে বলল, আপনি ফ্রেশ হন, আমি খাবার বাড়ছি। ইমন এক চোখ বাঁকা করে মুস্কানের দিকে তাকালো। মৃদু হেসে বলল, বাহ, ভাষাটা জব্দ করে ফেলেছ। মুস্কান বেশ লজ্জা পেল, সেই সাথে খুশিও হলো। তার ভাষার জন্য হলেও ইমন একটু হেসেছে। ইমন বলল, সমাজ যেমন পরিবর্তনশীল, তেমন মানুষও পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষগুলোর মাঝেও কেমন পরিবর্তন চলে আসে। এই যেমন তুমিও পরিবর্তন হয়ে গেছো কিছুদিনের ব্যবধানে। মুস্কানের কেমন একটা লাগলো। ইমন কখনো প্রশংসা করে না, কিন্তু এটা কি করলো সে ঠিক বুঝে উঠতে পারল না। তার ছোট্ট মস্তিষ্কে এমন কঠিন কথা বোঝারও কথা না। ইমন চট করে উঠে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। মুস্কান অবাক চোখে তার যাওয়ার পানি চেয়ে রইল, আর ভাবলো লোকটা যেন কেমন। রাত 1টা ছুঁই ছুঁই। মুস্কানের প্রচন্ড ঘুম পাচ্ছিল। ইমনের খাওয়া শেষ হতেই সব গুছিয়ে ঘুমানোর জন্য নিজের রুমে পা বাড়াতেই ইমন পিছন ডাকলো, মুস্কান। মুস্কান তাকাতেই ইমন গম্ভীর গলায় বলল, আমার মাথাটা প্রচন্ড ধরেছে, মাথাটা টিপে দাও তো, চলো। ইমন নিজের বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আজ তার দাদির সাথে দেখা করতে গিয়েছিল, আর সেখানে দাদি কান্নাকাটি বাজিয়েছিল। শরীরের অবস্থা খুব একটা ভালোও না। দাদির একটাই কথা,